স্মৃতির পাতায় চিত্তরঞ্জন মণ্ডল, এক অসাধারণ শিক্ষকের জীবনকথা। ব্রিটিশ ভারতের শেষ প্রহরে ১৯৪৬ সালের ৬ এপ্রিল আগৈলঝাড়ার কুয়াতিয়ারপাড় গ্রামে এক শিশুর জন্ম হয়েছিল। নাম চিত্তরঞ্জন মণ্ডল। তিনি জানতেন না তার চোখের সামনে বদলে যাবে উপমহাদেশের মানচিত্র, ভাগ হবে দেশ, আসবে পাকিস্তানি শাসন, তারপর এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, আর শেষে স্বাধীন বাংলাদেশ। তিনি এই সব কিছু দেখেছিলেন, বাঁচিয়েছিলেন মাকে নিয়ে, আবার গড়েছিলেন নিজেকে একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে। তিনি চিত্তরঞ্জন মণ্ডল, যাকে আমরা আজ স্মরণ করি এক অসাধারণ শিক্ষক ও মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য ব্যক্তিত্ব হিসেবে। পারিবারিক শিকড় বাইন থেকে মণ্ডল। চিত্তরঞ্জনের শেকড় কিন্তু মণ্ডল পদবিতে শুরু হয়নি। এই বংশের আদি নাম বাইন। পূর্বপুরুষের ধারা দেখলে জানা যায় সুভাষ বাইন, তাঁর ছেলে নিতু বাইন, তারপর নবকুমার বাইন, নবকুমার ও আহ্লাদী বাইনের ছেলে সাধু বাইন। তিনি এই বংশের মূল পুরুষ। সাধু বাইনের ৫ ছেলে: শশী, মণিমোহন, কালীচরণ, অনন্ত ও মধুসূদন। এদের তৃতীয় পুত্র কালীচরণ বাইন, আর কালীচরণের স্ত্রী বিমলা রানী মণ্ডল। বিশেষ একটি কথা না বললেই নয়, মূলত বাইন পদবী থাকলেও পরবর্তীকালে এই পরিবার মণ্ডল নামেই পরিচিতি লাভ করে। চিত্তরঞ্জন মণ্ডলের বাসভবন কুয়াতিয়ারপাড়ে একসময় ছিল সাধু বাইন বাড়ি, আজ সেটাই মণ্ডল বাড়ি নামে স্মারক। চিত্তরঞ্জনের পিতামাতা ও ভাই বোন। চিত্তরঞ্জন মণ্ডলের পিতা কালীচরণ বাইন, মাতা বিমলা রানী মণ্ডল, তার বড় ভাই বিশ্বনাথ বাইন, আর ২ বোন নীলামতি ও আলোমতি মণ্ডল। চিত্তরঞ্জন ছিলেন সবার ছোট। বিশ্বনাথের করুণ কাহিনী ও পিতার মৃত্যু। বিশ্বনাথের সাফল্য ও সম্ভাবনা, এক অসামান্য প্রতিভার গল্প। সেকালের কথা একটু কল্পনা করা যাক। পড়াশোনার সুযোগ পাওয়াই যেখানে অনেক বড় ব্যাপার, সেখানে বিশ্বনাথ নামের এক তরুণের অসামান্য মেধা একটা পরিবারের পুরো ভবিষ্যতের চিত্রটাই বদলে দিচ্ছিল। যশোর বোর্ড থেকে ম্যাট্রিক পরীক্ষায় সোনার কলম পাওয়া, এটা কিন্তু যেন তেন কোনো ব্যাপার ছিল না। এই পুরস্কারটা ছিল তার প্রতিভার এক বিশাল স্বীকৃতি। দারিদ্র্যকে পেছনে ফেলে সমাজের উঁচুতলায় পৌঁছানোর যে স্বপ্ন, সেটা যেন ওই সোনার কলমের মধ্যেই লেখা ছিল। আর মজার ব্যাপার হলো, এই স্বপ্নটা শুধু বিশ্বনাথের একার ছিল না, এর পেছনে ছিল তার বাবার নিখাদ অকৃত্রিম স্নেহ। পিতা কালীচরণ তার সন্তানকে কতটা শর্তহীন ভালোবাসায় বড় করছিলেন, সেটা সত্যি গভীরভাবে অনুভব করার মতো একটা বিষয়। ছেলের এই অভাবনীয় সাফল্যের মাঝে বাবা যেন তার নিজের জীবনের অপূর্ণ স্বপ্নগুলোই দেখতে পারছিলেন। নিখাদ স্নেহ আর অসাধারণ সাফল্য সব মিলিয়ে পরিবারটি এক উজ্জ্বল, আনন্দমুখর ভবিষ্যতের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু গল্পের মোড় হঠাৎ করেই ঘুরে যায়। দ্বিতীয় পর্ব, কলেরার থাবায় অপ্রত্যাশিত মৃত্যু, এক আকস্মিক ট্র্যাজেডি। তখনকার সময়ের এক ভয়াবহ বাস্তবতার কথা আমাদের বুঝতে হবে। এখনকার মতো স্যালাইন বা অ্যান্টিবায়োটিকের তো কোনো বালাই ছিল না তখন, তাই কলেরা মানেই মৃত্যুর ফাঁদ, এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি ছিল। কলেরায় আক্রান্ত হওয়া মানেই বেঁচে ফেরার সব আশা শেষ। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত মহামারীতে। আর ঠিক এই অদৃশ্য ঘাতকটাই কাল হল বিশ্বনাথের ক্ষেত্রে। মুহূর্তের মধ্যে পরিবারের সব আনন্দ, উজ্জ্বল ভবিষ্যৎ, সব সম্ভাবনা একেবারে নির্মমভাবে চুরমার হয়ে গেল। এবার এই পতনটা কতটা অবিশ্বাস্য দ্রুতগতিতে ঘটেছিল সেদিকে একটু নজর দেয়া যাক। প্রথমে বিশ্বনাথ কলেরায় আক্রান্ত হলেন, আর কয়েকদিনের মাথাতেই তার মৃত্যু। এখানেই শেষ নয়, শোকে পাথর হয়ে যাওয়া বাবা কালীচরণ এরপর টানা ১০ দিন অনাহারে কাটালেন এবং শেষমেশ তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মানে ভাবা যায়, মাত্র ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটা হাসিখুশি সম্ভাবনাময় পরিবার একেবারে ধ্বংসস্তূপে পরিণত হল। ঘটনাটা যে কাউকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। চোখের সামনে তরতাজা ছেলের মৃত্যু কালীচরণকে চরম মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। শোক তাকে প্রায় উন্মাদ করে তুলেছিল। শুধু ডুকরে কেঁদে মাটিতে লুটিয়ে পড়তেন আর বারবার চিৎকার করে ছেলের নাম ধরে ডাকতেন, বিশ্বনাথ, বিশ্বনাথ। এ বুক ফাটা আর্তনাদ চারপাশের মানুষজন কেবল শুনেই গেছে। শোকের তীব্রতা আর টানা ১০ দিনের অনাহার তাকেও মৃত্যুর দিকে টেনে নিল। এটা নিছক কোনো মৃত্যু ছিল না, এটা ছিল এক বাবার বুক ভেঙে যাওয়া অকৃত্রিম ভালোবাসার এক চরম বিষাদময় পরিণতি। এরপর শুরু হয় আরেক লড়াই। তৃতীয় পর্ব, বিমলা রানীর নিঃস্ব অবস্থা, চরম অসহায়তা।
3 বা 4 সংখ্যাটা খুব ছোট মনে হতে পারে, তাই না? আসলে এটা হলো ছোট্ট শিশু চিত্তরঞ্জনের বয়স। দুটো তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার পর পুরো পরিবারটা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। একটু চিন্তা করলে বোঝা যায় সেকালের গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে একজন নারীর, বিশেষ করে একজন বিধবার অবস্থা ঠিক কতটা নাজুক ছিল। পরিবারের উপার্জনক্ষম কেউই আর বেঁচে নেই। এমন এক নিদারুণ শূন্যতার মধ্যে মাত্র ৩-৪ বছরের একটা অনাথ শিশু পুরোপুরি নির্ভরশীল তার মা বিমলা রানীর ওপর। চারিদিকে শুধুই অন্ধকার আর এক চরম অনিশ্চয়তা। কিন্তু সব হারানোর এই রূঢ় বাস্তবতার মাঝেই একজন মায়ের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর মানসিকতা আমরা দেখতে পাই। বিমলা রানী একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পরও কিন্তু হাল ছেড়ে দেননি। ছোট্ট শিশু চিত্তরঞ্জনকে একমাত্র সম্বল করে বেঁচে থাকার এক শক্ত সংকল্প নেন তিনি। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও শুধু মাতৃস্নেহের জোরে নতুন করে জীবনের বীজ বোনার এই যে অসম সাহস, এটা সত্যি অবাক করার মতো। এবার আমরা দেখব সেই ঘুরে দাঁড়ানোর পেছনের কারিগরকে। চতুর্থ পর্ব, মধুবাইনের আশ্রয় ও শিক্ষাজীবন, এক নীরব বীরত্ব। ওই চরম হতাশার অন্ধকারেও আলোর দিশা হয়ে যিনি এগিয়ে এসেছিলেন, তিনি কিন্তু কোনো রূপকথার হিরো নন, একেবারে বাস্তব জীবনের একজন মানুষ। মধুসূদন বাইন, যিনি মধুবাইন নামেই বেশি পরিচিত, তিনি ছিলেন শ্বশুর সাধুবাইনের ছোট ছেলে। তখনকার সেই দারিদ্র্যপীড়িত সমাজে নিজের পরিবারের বাইরে গিয়ে আর একজন বাড়তি মানুষের দায়িত্ব নেওয়া মানে বিশাল এক আত্মত্যাগ। যখন বিমলা রানী আর ছোট্ট চিত্তরঞ্জনের আর কেউই ছিল না, তখন এই মানুষটি তাদের জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ান। বিপদগ্রস্ত আত্মীয়কে নিজের সংসারে ঠাঁই দেওয়া, এটা আক্ষরিক অর্থেই এক নীরব বীরত্ব। শুধুমাত্র মাথা গোজার একটু ঠাঁই দেওয়া খুব সাধারণ একটা কাজ মনে হতে পারে, কিন্তু এই একটা কাজই চিত্তরঞ্জনের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মধুবাইনের ঘরে ওই স্থিতিশীল পরিবেশটা পাওয়ার কারণেই শিশুটি একটু একটু করে বেড়ে উঠতে পেরেছিল। আর সবচেয়ে বড় কথা, সেখান থেকেই শুরু হয় তার শিক্ষাজীবন। বিশ্বনাথের অকাল মৃত্যুতে সেই সোনার কলম আর মেধার সম্ভাবনা চিরতরে হারিয়ে যেতে বসেছিল, মধুবাইনের ওই সাধারণ আশ্রয়টুকুই যেন চিত্তরঞ্জনের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। চিত্তরঞ্জনের জীবন ও সময়কাল। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, চোখের সামনে যখন একটা আস্ত দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, নতুন মানচিত্র তৈরি হচ্ছে, তখন দৈনন্দিন জীবনের শিক্ষা বা পড়াশোনা কিভাবে টিকে থাকে? চারপাশের এই বিশাল রাজনৈতিক ঝড়ের মাঝেও একটা মানুষের শেখার অদম্য ইচ্ছেকা ঠিক কিভাবে কাজ করে? আমরা আসলে বড় বড় ঐতিহাসিক ঘটনার দিকে এতটাই বুঁদ হয়ে থাকি যে এই ছোট ছোট কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মাইলফলকগুলো আমাদের চোখ এড়িয়েই যায়। আজকের এই আলোচনায় আমাদের ফোকাস থাকবে ঠিক ওই জায়গাটিতেই। প্রথম অধ্যায়, ঐতিহাসিক প্রেক্ষাপট। চিত্তরঞ্জনের জীবনের গল্পটা পুরোটা ধরতে হলে সবার আগে তার জন্মের সময়কার সেই বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝাটা ভীষণ জরুরি। ইতিহাসের টাইমলাইনটার দিকে তাকালে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এখানে 3টে প্রধান ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে। একটু ভেবে দেখলে অবাক হতে হয়। প্রথমত, তার জন্ম হয়েছিল একেবারে ব্রিটিশ শাসনামলে। এরপর দ্বিতীয় যে ধাক্কাটা এলো সেটা হলো 47 সালের দেশভাগ। এর ফলে যে কি বিপুল রাজনৈতিক অস্থিরতা আর পালাবদল তৈরি হয়েছিল তা তো আমাদের সবারই জানা। আর তৃতীয় ঘটনাটি হল দেশভাগের ঠিক পরের পাকিস্তানি শাসনামল। চিত্তরঞ্জন এই প্রত্যেকটা যুগ, প্রত্যেকটা চরম পরিস্থিতি নিজের চোখে দেখেছেন। সত্যি বলতে, একটা মাত্র জীবনে এতগুলো বিশাল পট পরিবর্তন দেখার অভিজ্ঞতা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়ে, মধুসূদনের প্রভাব। বৃহত্তর ইতিহাসের পাতা থেকে একটু চোখ সরিয়ে চলুন এবার একটু পারিবারিক আর ব্যক্তিগত জীবনের মানবিক সম্পর্কের দিকে তাকানো যাক। মানচিত্রের কাঁটাতার যখন বারবার বদলাচ্ছে, চারপাশে যখন চরম রাজনৈতিক বিশৃঙ্খলা, তখনও কিন্তু জীবনের চাকা থেমে থাকে না। চিত্তরঞ্জনের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু হয়েছিল একেবারে সাধারণ একটা স্থানীয় বিদ্যালয়ে। একটু কল্পনা করার চেষ্টা করুন, বাইরে এত অস্থিরতা, রাষ্ট্রের সীমানা নিয়ে এত টানাপোড়েন, তার মাঝেই স্থানীয় একটা স্কুলে তার এই শিক্ষার শুরুটা ছিল কতটা শান্ত, অথচ কতটা দৃঢ় একটা পদক্ষেপ। এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিবর্তনের প্রবল ঝড়ের মধ্যেও মানুষ ঠিকই নিজের শিকড় আঁকড়ে ধরে এগোতে চায়। এখানে একটা দারুণ বৈপরীত্য আছে। একদিকে 1947 সালের দেশভাগের চরম রাজনৈতিক বিশৃঙ্খলা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে, আর ঠিক তার উল্টো দিকে তার এই একাডেমিক সাফল্যের জার্নিতে মূলত 3টে বড় মাইলফলক রয়েছে: ম্যাট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট আর বিএ বা ব্যাচেলর অফ আর্টস।
চিত্তরঞ্জন অত্যন্ত সাফল্যের সাথে এই 3টে গুরুত্বপূর্ণ পরীক্ষাতেই উতরে যান। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল এই প্রত্যেকটা সাফল্যই কিন্তু অর্জিত হয়েছিল পুরো দস্তুর পাকিস্তানি শাসনামলে। চারপাশের ওই দমবন্ধ করা রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অনিশ্চয়তা সব কিছুর পরেও তিনি কিন্তু একটুও দমে যাননি, নিজের পড়াশোনা চালিয়ে গেছেন একনিষ্ঠভাবে। এই ধারাবাহিক সাফল্যই প্রমাণ করে দেয় তার লক্ষ্য কতটা স্থির ছিল আর মানসিক দৃঢ়তা কতটা অবিশ্বাস্য পর্যায়ের ছিল। আজ আমরা ৭১ সালের এমন এক রুদ্ধশ্বাস সার্ভাইভাল স্টোরি বা বেঁচে ফেরার গল্প বিশ্লেষণ করতে যাচ্ছি, যা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। এটি নিছক কোনো ঐতিহাসিক বিবরণ নয়, বরং ধাপে ধাপে আমরা দেখব বেঁচে থাকার এক তীব্র সংগ্রামের কাহিনী, যা ওই সময়কার বাস্তবতাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। একবার কল্পনা করা যাক পুরো শরীর পানির নিচে ডোবানো, আর শুধু শ্বাস নেওয়ার জন্য নাকের একদম ডগাটুকু পানির ওপরে ভাসানো আছে। দৃশ্যটা কল্পনা করতে কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, একদম খাঁটি সত্য ঘটনা। ১৯৭১ সালে নিজের প্রাণ বাঁচাতে ঠিক এভাবেই শ্বাস নিতে হয়েছিল চিত্তরঞ্জন নামের এক তরুণকে। কিভাবে তিনি এমন একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হলেন, চলুন সেই প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই আসা যাক আমাদের প্রথম অধ্যায়ে, মার্চ ১৯৭১-এর সেই ভয়াবহ শুরুর দিনগুলোতে। পরিস্থিতিটা একবার কল্পনা করা যাক। একদিকে একদম সাধারণ একটা জীবন, চিত্তরঞ্জন তখন নিজের বিয়ের আয়োজন নিয়ে ভীষণ ব্যস্ত, নতুন জীবনের স্বপ্ন বুনছেন। আর ঠিক অন্যদিকে কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে নেমে আসে এক নিকষ অন্ধকার। পাকিস্তানি সামরিক বাহিনী শুরু করে দেয় নির্বিচার হত্যাযজ্ঞ। এক নিমেষেই বিয়ের সেই আনন্দময় পরিবেশ পরিণত হয় এক ভয়াবহ মৃত্যুপুরীতে। ঠিক এরকম একটা দমবন্ধ করা পরিস্থিতিতে যে কারোর মনেই কিন্তু একটা তীব্র দ্বন্দ্ব তৈরি হতে পারে। চিত্তরঞ্জনের ভেতরেও সেই দ্বন্দ্বটা ছিল। তার প্রবল ইচ্ছা ছিল সামরিক প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার, কিন্তু তার সামনে এসে দাঁড়ায় এক বিশাল পারিবারিক বাধ্যবাধকতা। একদিকে দেশের জন্য যুদ্ধ করার তীব্র আকাঙ্ক্ষা, আর অন্যদিকে নিজের বয়স্ক মাকে বাঁচানোর দায়িত্ব। শেষ পর্যন্ত মাকে নিরাপদে সরিয়ে নেওয়ার তাগিদেই তিনি পায়ে হেঁটে পালানোর সেই কঠিন সিদ্ধান্তটা গ্রহণ করেন। এবার আমরা ঢুকছি দ্বিতীয় অধ্যায়, ৭ দিনের সেই রুদ্ধশ্বাস পলায়ন এবং মৃত্যুঝুঁকির যাত্রা। পলায়নের একেবারে শুরুতেই অজানা এক গন্তব্যের দিকে মাকে নিয়ে পায়ে হেঁটে রওনা হন তিনি। পদে পদের মৃত্যুর ঝুঁকি, আর তারই মাঝে একের পর এক নদী পার হওয়া। চারদিকে যখন মৃত্যুর হাতছানি, তখন একজন বৃদ্ধা মাকে সাথে নিয়ে মাইলের পর মাইল হেঁটে চলা কতটা অমানবিক পরিশ্রমের ছিল, সেটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয়। নদী বা বড় জলাশয়গুলো পার হওয়ার জন্য তো কোনো নৌকা ছিল না তাদের কাছে, তাই উপায় না পেয়ে কচুরি পানা দিয়ে তৈরি এক ধরনের অস্থায়ী ভেলায় ভেসে ভেসে পথ পাড়ি দিতে হয়েছে। আর বিপদের মাত্রাটা একবার চিন্তা করা যাক। যখনই কাছাকাছি পাকিস্তানি মিলিটারি টহল দেখা যেত, বাঁচার জন্য বাধ্য হয়ে পুরো শরীর পানির নিচে লুকিয়ে ফেলতে হতো। আমাদের আলোচনার ঠিক শুরুতেই যে ভয়াবহ দৃশ্যটার কথা বলছিলাম, তার বাস্তব রূপটা ছিল ঠিক এমনই। মিলিটারিদের চোখ ফাঁকি দিতে তারা ঘণ্টার পর ঘণ্টা পানির নিচে ডুবে থাকতেন, শুধু নাকের ডগাটুকু পানির উপরে জাগিয়ে। একটু শব্দ হলেই মৃত্যু একেবারে নিশ্চিত। কি নিদারুণ এক বেঁচে থাকার সংগ্রাম, তাই না? এর পরের অধ্যায়টি হল আশ্রয় ও স্বাধীনতা, স্বাধীনতার চূড়ান্ত পথ। টানা ৭ দিনের সেই প্রাণঘাতী পথ চলার পর অবশেষে চিত্তরঞ্জন এবং তার মা ভারতের মাটিতে নিরাপদ আশ্রয় খুঁজে পান। সেখান থেকেই তিনি মুক্তিযুদ্ধের একেবারে চূড়ান্ত পর্যায়গুলো প্রত্যক্ষ করেন। এই পুরো সময়ে ভারতের সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবশেষে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জন্ম নেয় নতুন এক স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ। একটি জাতির মুক্তির এই মাইলফলকগুলো ছিল সত্যি অবিস্মরণীয়। কিন্তু স্বাধীনতার আনন্দেই কি এই কাহিনীর শেষ? না, আমাদের চতুর্থ এবং শেষ অধ্যায়, ধ্বংসস্তূপে ফেরা এক নির্মম বাস্তবতা। স্বাধীন বাংলাদেশের বিজয়ের গৌরব তো অবশ্যই অনেক আনন্দের, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর চিত্তরঞ্জন যখন নিজের মাতৃভূমিতে ফিরে এলেন, তখন সেই আনন্দের ঠিক বিপরীতে এক অকল্পনীয় এবং নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। তার সে চেনা সুন্দর জন্মভূমি তখন পুড়ে ছাই হয়ে যাওয়া এক বিরান ভূমি। যুদ্ধের ঠিক পরের চিত্রটা ছিল ভয়াবহ। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর হাহাকার। পাকিস্তানি বাহিনী যাওয়ার আগে সব কিছু একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আর এই ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় এক ভয়াবহ দুর্ভিক্ষ। যুদ্ধ শেষ হলেও মানুষের বেঁচে থাকার সংগ্রাম যে আসলে শেষ হয়নি, এটা তারই এক নির্মম প্রমাণ। মানবিক বিপর্যয়ের মতো একটা শব্দ বাস্তবে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা চিত্তরঞ্জন নিজ চোখে দেখেছেন।
ধ্বংস হওয়া দেশে ফিরে এসে তিনি সেই ভয়াবহ দুর্ভিক্ষের জ্বালা এবং সাধারণ মানুষের অসহায় আর্তনাদ একদম কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে যুদ্ধ শুধু গোলাগুলিতেই সীমাবদ্ধ থাকে না, এর পরের ক্ষতগুলো আরও অনেক বেশি গভীর আর মর্মান্তিক হয়। সবশেষে একটা অত্যন্ত গভীর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় যে মাতৃভূমিকে ফিরে পাওয়ার জন্য এত আত্মত্যাগ, এত রক্তক্ষরণ, সেই মাতৃভূমি যখন কেবলই ছাই আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে, তখন স্বাধীনতার প্রকৃত মূল্য আসলে ঠিক কতটা ভারী? এই প্রশ্নটা বারবার মনে করিয়ে দেয় সেই অগণিত মানুষের কথা, যাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। সদ্য স্বাধীন হওয়া একটা দেশের ধ্বংসস্তূপ থেকে কিভাবে একটা গোটা জাতির মেরুদণ্ড করে ওঠে, তার এক দারুণ দৃষ্টান্ত হল আজকের এই বিষয়। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে একজন মানুষ একেবারে নিঃস্বার্থভাবে একটা সমাজের ভিত নতুন করে দাঁড় করিয়েছিলেন। এখানে একটা বিশাল বৈপরীত্য কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। একদিকে আমরা দেখতে পাচ্ছি ১৯৭২ সালের প্রেক্ষাপট, সদ্য জন্ম নেওয়া একটা দেশ, চারদিকে যুদ্ধের ভয়াবহ ক্ষত, ধ্বংসযজ্ঞ আর দুর্ভিক্ষের পদধ্বনি। বেঁচে থাকার সংগ্রামটাই যখন সবচেয়ে বড় ব্যাপার, ঠিক তখন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে ভিন্ন একটা চিত্র। শিক্ষকতা পেশাকে বেছে নেওয়ার মতো বিশাল সাহসী একটা সিদ্ধান্ত। চারপাশের এই চরম ধ্বংসলীলার মাঝেও স্রেফ শিক্ষার মাধ্যমে সমাজের ভিত গড়ে তোলার এই যে একটা অটল সংকল্প, এটা সত্যিই অসাধারণ, তাই না? ভস্ম থেকে পুনর্নির্মাণ, ১৯৭২ সালের সেই কঠিন সময়। বরিশালের আগৈল ছাড়ার ভেকাই হালদার পাবলিক একাডেমি, ঠিক এই জায়গাটাতেই কিন্তু সেই অনন্য যাত্রার শুরু। যখন গোটা জাতি একটা অভাবনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে তিনি এই স্কুলে সিনিয়র ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। এটা শুধু একটা চাকরি নেওয়া ছিল না, বরং চরম জাতীয় সংকটের ওই মুহূর্তে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার একটা সুপরিকল্পিত পদক্ষেপ ছিল। এক অনাড়ম্বর জীবন, অর্থের চেয়ে যেখানে চরিত্রের মূল্যায়নটাই প্রধান। এখন এইখানকার সবচেয়ে চিত্তাকর্ষক দিকটা হল বাহ্যিক সাধারণ রূপ আর ভেতরের অসাধারণ লক্ষ্যের মধ্যকার এই চমৎকার বৈপরীত্য। আজীবন কেবল পাঞ্জাবি পায়জামা পরা আর টাকার প্রতি এই যে একটা চরম অনাসক্তি, এটা পরিষ্কার প্রমাণ করে যে জাগতিক চাকচিক্য তাকে একেবারে ছুঁতে পারেনি। স্কুলের সামান্য বেতনের উপর নির্ভর করেও তিনি কখনো পিছপা হননি। এর বদলে তার পুরো ধ্যান-জ্ঞান নিবেদিত ছিল মানব সম্পদ গড়ার পেছনে। জাগতিক সম্পদের প্রতি এই উদাসীনতা আর মানব পুঁজি তৈরির প্রতি একাগ্রতা একটা আদর্শ চরিত্রের ব্লুপ্রিন্ট হিসেবেই কাজ করে। ৩৩ বছরের আত্মনিয়োগ, প্রভাবের একটি টাইমলাইন। চলুন এবার টাইমলাইনটা একটু খেয়াল করি। ১৯৭২ সালে যখন চারদিকে অভাব অনটন, তখন যে যাত্রা শুরু হয়েছিল তা কোনো বিরতি ছাড়াই চলেছে টানা ৩৩টা বছর। এরপর ২০০৬ সালে এসে তার এই আনুষ্ঠানিক শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে। এই দীর্ঘ সময়টা কিন্তু স্রেফ ক্যালেন্ডারের কয়েকটা বছর নয়, বরং এটা একটা জাতির কয়েকটি প্রজন্মের মানসিকতা গড়ে তোলার এক অবিচ্ছিন্ন ইতিহাস। ৩৩, এই সংখ্যাটার দিকে একটু স্থির হয়ে তাকানো প্রয়োজন। জীবনের ৩৩টা বছর একটা মাত্র মহান উদ্দেশ্যে, কোনো রকম জাগতিক লাভের আশা না করে ব্যয় করার বিশালতাটুকু উপলব্ধি করা সত্যি বিস্ময়কর। এই দীর্ঘ সময় ধরে প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষিত করে তোলা আসলে একটা নীরব বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়। মানব জাতির কারিগর, চূড়ান্ত উত্তরাধিকার। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই সংখ্যাটি ১০। পরিবারের সবার বড় ছেলে হলেন চন্দ্রশেখর মণ্ডল। এরপর একে একে আসেন শঙ্কর, জয়ন্ত কুমার, জ্যোতির্ময়, শিবপ্রসাদ এবং সবশেষে ঘনশ্যাম মণ্ডল। ঠিক একইভাবে পরিবারের ৪ কন্যা সন্তান হলেন শিল্পী, ইলা, তপতী এবং চন্দনা মণ্ডল। এই ছেলেমেয়েরাই হলেন চিত্তরঞ্জন আর সবিতা মণ্ডলের সেই যুদ্ধের বছরের সাহসিকতার একদম প্রত্যক্ষ ফসল। সীমিত আর সামান্য আয়ের মধ্যেও এই মানুষটি অত্যন্ত সফলভাবে তার নিজের ১০টি সন্তানের প্রত্যেককে ন্যূনতম স্নাতক ডিগ্রি পর্যন্ত শিক্ষিত করেছেন। সামান্য বেতনে এত বড় একটা সংসার চালানো আর সবার উচ্চশিক্ষা নিশ্চিত করা, এটা অসম্ভবকে সম্ভব করার মতোই একটা ব্যাপার। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সঠিক সদিচ্ছা আর পরিকল্পনা থাকলে আর্থিক সীমাবদ্ধতা কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না।
আর তার এই প্রভাব শুধু নিজের পরিবারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি। স্কুলের ওই শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসা অসংখ্য শিক্ষার্থী তার হাত ধরে লেখাপড়া শিখেছে। তার দেওয়া মূল্যবোধ আর শিক্ষার ওপর ভিত্তি করেই তারা আজ জীবনে সুপ্রতিষ্ঠিত। একজন আদর্শ শিক্ষক কিভাবে সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেন, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। আর এই পুরো ব্যাপারটা চমৎকারভাবে ফুটিয়ে তোলে সেই অমর উপাধিটিকে, যা তাকে দেওয়া হয়েছে মানবজাতির কারিগর। কেবল একজন শিক্ষক নয়, বরং মানুষের মন আর আত্মার স্থপতি হিসেবে তার যে অবদান, এই একটা মাত্র শব্দবন্ধে তার সম্পূর্ণ শ্রদ্ধা আর স্বীকৃতি নিহিত রয়েছে। এই উপাধিটি প্রমাণ করে যে তার রেখে যাওয়া উত্তরাধিকার ঠিক কতটা শক্তিশালী এবং চিরস্থায়ী। আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা গভীর চিন্তার খোরাক কিন্তু রয়েই যায়। সমাজ আসলে কিভাবে তার প্রকৃত সম্পদের হিসাব মেলায়? ব্যাংকে জলানো বস্তুগত অর্থের পরিমাণ দিয়ে, নাকি সেই সব আলোকিত মানুষের মন দিয়ে যাদের পরম যত্নে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে গড়ে তোলা হয়েছে? পৃথিবীতে ঠিক কোন জিনিসটা স্থায়ী প্রভাব রেখে যায় আর একটা জাতির মেরুদণ্ড হিসাবে কাজ করে, তা নতুন করে ভেবে দেখার জন্য এই সোর্স মেটেরিয়ালটা সত্যিই একটা শক্তিশালী বার্তা দিয়ে যাচ্ছে। আজকের এই আয়োজনে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একাধারে ভীষণ সম্মানের এবং কিছুটা মন খারাপ করাও বটে। আসলে একটা মানুষের সারা জীবনের হাড় ভাঙা খাটুনি আর তার একেবারে শেষ দিনগুলোর গল্প জানব আজ। এই ঘটনাগুলো আমাদের জীবনের রূঢ় বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। এক পরিশ্রমী প্রাণীর শেষ সূর্যাস্ত, কথাটা শুনলেই মনের ভেতর কেন যেন একটা ধাক্কা লাগে, তাই না? একজন মানুষ যিনি সারাটা জীবন শুধু কাজ আর কাজ করেই কাটিয়েছেন, তার চূড়ান্ত বিশ্রামের মুহূর্তটা আসলে কেমন হয়, এই বিষয়টা ঘিরেই আমাদের আজকের এই পুরো আলোচনা। জীবনের একটা বড় সময় কাজের পেছনে দৌড়ানোর পর একটা নতুন অধ্যায় শুরু হয়, অবসর পরবর্তী জীবন। চলুন এই পর্বটা একটু ফিরে দেখি। পুরো সময়টাকে যদি আমরা একটা ফ্রেমে বাঁধি, তাহলে মূল 3টে সময়কাল চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে 2006 সাল, কর্মজীবন থেকে ছুটি নেওয়া। এরপর আসে বার্ধক্যের সেই অনিবার্য শারীরিক দুর্বলতার সময়। আর সব শেষে 2025 সালের 28 মে, চিরবিদায়ের সেই চূড়ান্ত দিন। 2006 সাল, এই বছরটা ছিল একটা বিরাট পরিবর্তনের মাইলফলক। প্রথাগত কর্মজীবনের একটা আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছিল ঠিকই, তবে চমৎকার ব্যাপার হলো এটা কিন্তু সবকিছু শেষ ছিল না, বরং পরিবারকে কেন্দ্র করে একেবারে নতুন একটা অধ্যায় শুরু হয়েছিল তখন। বাইরের ওই তুমুল ব্যস্ততা থেকে সরে এসে নিজের আপনজনদের সাথে শান্তিতে সময় কাটানোর এক অদ্ভুত সুন্দর পর্ব শুরু হয় এখান থেকেই। তবে সময় তো আর থেমে থাকে না। এরপরই শুরু হয় আর একটা পর্যায়, অটুট মন, ক্ষয়িষ্ণু শরীর, বয়সের ভারে বদলে যাওয়া এক কঠিন বাস্তবতা। এখানে সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে ছিল পাহাড়ের মতো অটুট মানসিক জোর, যা বয়সের ভারেও এতটুকু টলেনি, মানে মন কিছুতেই হার মানতে নারাজ। কিন্তু অন্যদিকে চরম এক ভিন্ন বাস্তবতা। শরীরটা শেষ দিনগুলোর দিকে এগোতে এগোতে ক্রমশ ভেঙে পড়ছিল। মন আর শরীরের এই যে অসম লড়াই, এটা ভাবলে সত্যি অবাক হতে হয়। এই শারীরিক অবনতির কিছু নির্মম দিক আছে। দুর্বলতা এমন একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছায় যে জীবনের সবচেয়ে স্বাভাবিক, সবচেয়ে মৌলিক দুটো ক্ষমতাই হারিয়ে যায়, কথা বলার ক্ষমতা আর স্বাভাবিকভাবে খাবার খাওয়ার ক্ষমতা। এই দুটো জিনিস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়াটা শারীরিক ক্ষয়ের কতটা নির্মম আর হৃদয় বিদারক একটা রূপ হতে পারে, সেটা হয়তো কল্পনা করাও কঠিন। আর এভাবেই ধীরে ধীরে ঘনিয়ে আসে সেই অনিবার্য মুহূর্ত, অন্তিম বিদায়। সব যাত্রারই তো একটা শেষ থাকে। অবশেষে ক্যালেন্ডারের পাতা এসে থামে একটা নির্দিষ্ট দিনে, 28 মে 2025। দিনটা ছিল বুধবার। এই একটা মাত্র দিন যেন এতগুলো বছরের দীর্ঘ ঘটনাবহুল একটা জীবনের উপসংহার টেনে দেওয়ার জন্যে অপেক্ষা করছিল। ঘড়িতে তখন সকাল 7:10। দিনের ঠিক এই শুরুর দিকটাতেই জীবনের সব কোলাহল একেবারে শান্ত হয়ে যায়। এই নির্দিষ্ট সময়টা, মানে সকাল 7:10, চূড়ান্ত যাত্রার ওই মুহূর্তটাকে এক অদ্ভুত নিস্তব্ধ গাম্ভীর্য এনে দেয়।
সকালের ওই শান্ত স্নিগ্ধ মুহূর্তটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ, আর এর মধ্যে দিয়েই অত্যন্ত পরিশ্রমী আর দৃঢ়চেতা একটা জীবনের চিরস্থায়ী শান্ত সমাপ্তি ঘটে। আমরা এতক্ষণ ধরে যে সময়রেখাটা দেখছিলাম তা এখানেই চিরতরে থেমে যায়। তাহলে শেষমেশ বিষয়টা কি দাঁড়াচ্ছে? শারীরিক যাত্রার যখন পুরোপুরি সমাপ্তি ঘটে, তখন একটা অটুট মন আর পরিশ্রমী প্রাণের রেখে যাওয়া ছাপগুলো কিভাবে বেঁচে থাকে? জীবনের এই অনিবার্য পরিণতি আমাদের বারবার মনে করিয়ে দেয়, শরীর হয়তো একটা সময় থেমে যায়, কিন্তু মানুষের মনের ওই অদম্য শক্তির যে উত্তরাধিকার, সেটা কি কখনো মুছে ফেলা সম্ভব? এই গভীর প্রশ্নটার সাথেই আমাদের আজকের এই আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই। ঘর জুড়ে আজ নীরতার মেলা, নীরবতার মেলা, স্মৃতির পাতায় কাটছে আমার বেলা, কাটছে আমার বেলা। তোমার ছায়া ছিল যে বটবৃক্ষ, আজ আমি পথহারা, নেই কোনো দিক নির্দেশ। বাবা, তোমার শূন্যতা কেউ পূরণ করবে না, তোমার মতো করে কেউ আর ভালোবাসবে না। আকাশের তারা হয়ে পাশে তোমার স্মৃতি বেঁচে আছে আমার নিঃশ্বাসে। প্রথম হাঁটা, প্রথম কথা বলা, তোমার হাত ধরে সব বাঁধা পেরোনো। কষ্ট হলেও মুখে ছিল হাসি, তুমি শিখিয়েছিলে কিভাবে বাঁচতে হয়। বাবা, তোমার শূন্যতা কেউ পূরণ করবে না, তোমার মতো করে কেউ আর ভালোবাসবে না। আকাশের তারা হয়ে পাশে তোমার স্মৃতি বেঁচে আছে আমার নিঃশ্বাসে। কেন চলে গেলে এত তাড়াতাড়ি? এখনো অনেক কথা ছিল বাকি, ফিরে এসো একবার, শুধু একবার, শুধু একবার। ভালো থেকো পারে বাবা। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকু আয়, আয় কুকু আয়। সিনেমা যখন চোখে
আয় কুকু আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় কুকু আয় কুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোঁপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় কুকু আয় কুকু আয়। আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় কুকু আয়, আয় কুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়। আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনই, হারানো সেদিনে চল চলে যায়, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ,
না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পূর্বে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করেই বাজবে বাঁশি নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গদিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি নাটে। ঘাটে ঘাটে খিয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরে, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমার রাত পোহানো শারদ প্রাতে, আমার রাত পোহানো বাঁশি বাঁশি তোমায় দিলে যাব কার হাতে, আমার রাত পোহানো।
অগোচরে গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে সময় যে তার হলো গত নিশি শেষে